দিস পেন ইজ মাইন, এই পেনটা হয় আমার পেন। এই আমার পেন কথাটা পুরোটাই কিন্তু এই মাইন ওয়ার্ডটার মধ্যে লুকিয়ে রয়েছে, এই মাইন প্রোনাউনটার মধ্যে লুকিয়ে আছে, এই মাইন পজিটিভ প্রোনাউনটার মধ্যে লুকিয়ে রয়েছে। প্রোনাউনের আমরা 2 নম্বর ক্লাস করব। যারা 1 নম্বর ক্লাস করনি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, দেখে নাও। 1 নম্বর ক্লাস আমাদের কমপ্লিট। আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসে আমরা প্রোনাউনের কোন কোন অংশ করেছি, পার্সোনাল প্রোনাউন কি জিনিস, রিফ্লেক্সিভ কি জিনিস, এমফ্যাটিক কি জিনিস, এই 3টে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সুন্দরভাবে শিখেছি, খাতায় নোট করেছি স্যার। আজকে আমরা শিখব পজেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এই 3টে প্রোনাউন নিয়ে আজকে আমাদের ক্লাস। শেষ পর্যন্ত দেখতে হবে। সবার আগে বুঝতে হবে পজেসিভ প্রোনাউনটা কি। আজকে আমরা দেখব পজেসিভ প্রোনাউন। দেখো, পজেসিভ প্রোনাউনটা কি, একটা অধিকার বা সম্বন্ধ বোঝায়। অধিকার বা সম্বন্ধ। এটা কার পেন? এটা আমার পেন। এই পেনের প্রতি আমার কিন্তু একটা অধিকার আছে। তাহলে আমি এটা কি বলতে পারি? দিস ইজ মাই পেন বলতে পারি না? এবার যদি এই কথাটা আমি উল্টে বলি, দিস পেন ইজ মাইন, এই কথাটার মধ্যে কি তুমি পাচ্ছ না এই পেনটার অধিকার? পাচ্ছ তো? একই তো ওয়ার্ড, একই তো সেন্টেন্স, একই রকম বিষয়। তাহলে স্যার কেন শিখবো পজেসিভ প্রোনাউনটা? আমাদের কোথায় লাগবে? তোমরা গ্রামারে একদম ডিটেলস শিখছো, ডিটেলস ক্লাসগুলো। যারা 1 নম্বর ভিডিও থেকে পরপর দেখছে, তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। ক্লাসগুলো পরপর দেখে নাও, একদম ইংলিশের ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ডিটেলস কিন্তু শিখতে এসেছি, ডিটেলস শিখবো। একটা সেন্টেন্সের মধ্যে কোনো জায়গায় আমাদের কোনো কনফিউশন হবে না। সেন্টেন্সের এই জায়গাটা কি করে আসলো, এটা কি জিনিস? এখানে হট করে মাই পেনের জায়গায় মাইন কোত্থেকে আসলো, আমরা এটা বুঝতে পারছি না, আমাদের ছোটোবেলায় এটা শেখা হয়নি। এই রকম ডাউট যেন না থাকে। একটা সেন্টেন্সে কোথাও আমাদের কোনো ডাউট থাকবে না, কোথায় কি সমস্তটা জেনে নেব এবং সেন্টেন্স গঠন করব, সেন্টেন্স পড়ব। সরকারি চাকরি পরীক্ষায় ভীষণ হেল্প হবে। এবার সেন্টেন্সটা দেখো, এখানে আমি বলছি দিস ইজ মাই পেন। মাই পেন না, এখানে কিন্তু মাই ঠিক প্রোনাউন নয় কিন্তু এই সেন্টেন্সটাতে। এই সেন্টেন্সটাতে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি যখন অ্যাডজেক্টিভের ক্লাস করাবো তখন বোঝাবো এটা পজিটিভ অ্যাডজেক্টিভ কী করে হলো বা কেন এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলছে। কিছু প্রোনাউনের মতো দেখতে হয়, সেটা কিন্তু প্রোনাউন নয়, পজিটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের মতোও কিন্তু একটা সেন্টেন্সে কাজ করে। আমরা সেটাও শিখবো। আমাদের ডিটেলস ইংলিশ শিখতে হবে, আমাদের ইংলিশ নিয়ে কোনো যেন ডাউট না থাকে। তাহলে সেন্টেন্সটা দিস ইজ মাই পেন, তাহলে আমরা কি বলছি? দিস পেন ইজ মাইন। এই যে মাইন ওয়ার্ডটা এখানে আসলো না, কার পরিবর্তে এসেছে জানো? পেনের পরিবর্তে এসছে। তাহলে স্যার প্রথমে তো পেন রয়েছে, হ্যাঁ পেন রয়েছে, কিন্তু সেন্টেন্সটার মিনিংটা এমন শেষেও পেন দরকার। যেমন এই পেনটা আমার পেন, দেখো কথাটা দুবার আমি পেন কথাটা ইউজ করলাম না? দিস পেন ইজ মাইন, এই কথাটার মধ্যে দিয়ে যে মাইন কথাটা বললাম না, মাইনের মধ্যে কিন্তু আমার পেন এই কথাটা রয়েছে। তার মানে এটা সম্বন্ধ বোঝায়, একটা সম্বন্ধ, অধিকার। আমরা তাহলে বুঝবো পজিটিভ প্রোনাউনে একটা অধিকার বা সম্বন্ধ বোঝায়, সেটাকে আমরা পজিটিভ প্রোনাউন বলতে পারি। এবং এই প্রোনাউন সেন্টেন্সের শেষেই থাকে এবং এরপরে কিন্তু কোনো নাউন বসে না। সেন্টেন্সের শেষে না থাকলেও, সব ক্ষেত্রে তো শেষে থাকে না, শেষে না থাকলেও এরপরে কিন্তু কোনো নাউন বসবে না। এই যে আমি লিখেছি নো নাউন, এই প্রোনাউন বসে যাওয়ার পর তারপর আর কোনো নাউন বসবে না, কারণ এর মধ্যেই তো নাউনটা লুকিয়ে রয়েছে। দিস পেন ইজ মাইন মানে কি, এই পেনটা আমার পেন। এই যে আমার পেন কথাটা কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে মাইন কথাটার মধ্যে দিয়ে। তাহলে এই মাইন হয়ে গেল পজিটিভ প্রোনাউন। এটা সেন্টেন্সে নাউনের পরিবর্তে বসে এবং এরপরে কোনো নাউন বসে না। মানে একটা সেন্টেন্সে এই প্রোনাউনের পরে কোনো নাউন বসে না। যেমন এই যে মাইনের পর কিন্তু কোনো নাউন বসবে না। আমাদের তাহলে সবার আগে জানতে হবে এই পজিটিভ প্রোনাউন কোনগুলো। দেখো আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যে মাইন দেখতে পেয়েছো, প্রথম উদাহরণ দিয়েছি। মাইন কথাটা কার পরিবর্তে আসে জানো? আই এর পরিবর্তে। আই এর পরিবর্তে মাইন আসে। আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স, হিজ, হার্স, ইটস। তাহলে
আওয়ার্স, আওয়ার্স কার পরিবর্তে আসে? উই এর পরিবর্তে, ইউ এর পরিবর্তে ইয়োর্স, দেয়ার, দেয়ার্স, হিজ, হিজই থাকে, হিজের কোনো পরিবর্তন হয় না, হিজ, হিজ হয়, ছেলেদের ক্ষেত্রে হিজ হয়। হার, হারের পরিবর্তে হার্স হয় মেয়েদের ক্ষেত্রে, আর ইটের পরিবর্তে ইটস হয়। তার মানে একটা সম্বন্ধ বোঝাচ্ছে এখানে। পরের সেন্টেন্সটা দেখো, তো এই দুটো জিনিস কিন্তু তোমরা নোট করেছো আশা করি। নাউনের পরিবর্তে বসে এবং এই প্রোনাউনের পরে কোনো নাউন বসে না। আমরা সেন্টেন্সে বুঝতে পারলাম পেনের পরিবর্তে মাইন কথাটা বসলো এবং মাইনের পরে কিন্তু কোনো নাউন বসলো না। পেন কিন্তু এখানেও রয়েছে, কিন্তু তবুও এই কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে মাই পেন, মানে দিস পেন ইজ মাইন, এই পেনটা হয় আমার পেন। এই আমার পেন কথাটা পুরোটাই কিন্তু এই মাইন ওয়ার্ডটার মধ্যে লুকিয়ে রয়েছে, এই মাইন প্রোনাউনটার মধ্যে লুকিয়ে আছে, এই মাইন পজিটিভ প্রোনাউনটার মধ্যে লুকিয়ে রয়েছে। নেক্সট দেখো, দিস ইজ আওয়ার ক্লাস, এটা আমাদের ক্লাস। কীভাবে বলতে পারি? দিস ক্লাস ইজ আওয়ার্স। এই যে কথাটা আমি বললাম, এখানে আওয়ার্স কথাটার মধ্যে কি লুকিয়ে আছে বলো তো? এই ক্লাসটা হয় আমাদের ক্লাস। এখানে আওয়ার্স কথাটার মধ্যে আমাদের ক্লাস এই কথাটা লুকিয়ে রয়েছে। তাহলে আমরা কি বলবো? দিস ক্লাস ইজ আওয়ার্স, ও ইউ আর এস, পজিটিভ প্রোনাউন। দেখো এটা সেন্টেন্সের একদম শেষের দিকেই বসলো, কিন্তু এরপরে কোনো নাউন কিন্তু বসবে না। দিস ইজ ইয়োর ফুটবল, কি করব? দিস ফুটবল ইজ ইয়োর্স। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। নেক্সট দেখবো এরপর আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি জিনিস এবার আমরা সেটা জানতে চলেছি। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? দেখো, দিস ইজ মাই শার্ট, এটা আমার শার্ট। এখানে সেন্টেন্সটা দেখো ভালো করে, এই দিস কথাটা কার জন্য এসছে? শার্টের জন্য এসছে। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও কিন্তু নাউনের পরিবর্তেই বসে। কিসের পরিবর্তে? নাউনের পরিবর্তেই বসে, মানে নাউনের জন্যই কিন্তু আসে, সবসময় পরিবর্তে নয়, নাউনের জন্যই আসে। তবে যে নাউনটার জন্য আসে সেই নাউনটাকে এরমভাবে আঙুল দিয়ে দেখায়, আঙুল দিয়ে দেখায়, বুঝতে পেরেছো? দেখো, দিস ইজ মাই শার্ট, ওইটা আমার শার্ট, এই যে আঙুল দিয়ে নির্দিষ্ট করছে না, মানে ওই নাউনটাকে একদম নির্দিষ্ট করা হয়। নেক্সট দেখো, দ্যাট ইজ ইয়োর কার, ওটা তোমার কার, মানে এই দ্যাট কথাটা কার জন্য আসলো? এই দ্যাট কথাটা কার জন্য আসলো? দ্যাট কথাটা এই কারের জন্য কিন্তু এসেছে, কারের জন্য, এই কারের জন্য দ্যাট কথাটা এসছে এবং কারটাকে একদম আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দ্যাট ইজ ইয়োর কার, এটা তোমার কার, মানে কারকে একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সবার আগে আমরা জেনে নেব তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো। দিস, দ্যাট, দিস, অনেকগুলো বোঝালে দিস বোঝায়, ঠিক আছে? সিঙ্গুলার অল্পর ক্ষেত্রে আমরা দিস, দ্যাট এগুলো ইউজ করতে পারি, কিন্তু একের বেশি হয়ে গেলে আমরা দিস ব্যবহার করব। দোজ, এটাও প্লুরাল ক্ষেত্রে ইউজ হয়। ইট, সাচ, এই ওয়ার্ডগুলো, এই প্রোনাউনগুলোকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা তোমাকে কিন্তু নোট করে রাখতে হবে। নেক্সট দেখো, দিস আর গ্রিন ম্যাঙ্গোজ, এগুলো সবুজ ম্যাঙ্গো মানে আমগুলি। তাহলে এখানে যে দিস কথাটা কার জন্য এসছে? এই ম্যাঙ্গোজ, আমগুলোর জন্য কিন্তু দিস, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা এসেছে, কিন্তু আমগুলোকে একদম আঙুল দিয়ে দেখাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দিস আর গ্রিন ম্যাঙ্গোস, এইগুলি সবুজ আম। তো এক কথায় আমরা তাহলে কি বুঝলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে একদম আঙুল দিয়ে দেখাবে, যে নাউনের জন্য সেটা আসবে, মানে যে নাউনের জন্য এই প্রোনাউনটা আসবে সেই নাউনটাকে একদম আঙুল দিয়ে দেখাবে। পরিষ্কার কথায় এটা আমাদের বুঝতে হবে যে দিস, দ্যাট, দিস, দোজ, ইট, সাচ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একদম নোট করে নাও, হৃদয়ে নিয়ে নাও, আত্মস্থ করে নাও। এবার আমরা দেখব রিলেটিভ প্রোনাউনটা কি। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হচ্ছে ধরো কোনো একটা সেন্টেন্সে কোনো একটা নাউন সম্পর্কে আগে উল্লিখিত রয়েছে এবং সেই নাউনটাকে আবার নির্দেশ করার জন্য এই প্রোনাউন কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে হাজির হয়। যেমন আই নো দ্য বয়, এই যে বয়, বয় নাউন, তো এই বয় একবার ব্যবহার হয়ে গেল, মানে পূর্বে উল্লিখিত হলো এটা। এবার এই বয় সম্বন্ধে একটা কথা এখানে আসবে, সেটাকে আমরা বলবো
রিলেটিভ প্রোনাউন। বয়ের জন্য কি আসবে? কোনো মানুষ বা প্রাণীর ক্ষেত্রে, মানে মানুষের ক্ষেত্রে বিশেষ করে আমরা হু ইউজ করব। তাহলে কি লিখবো এখানে? হু, WHO। এবার সেন্টেন্সটা ভালো করে দেখো। আই নো দ্য বয় হু কেম হেয়ার। আমি চিনি ছেলেটাকে যে এখানে এসেছিল। তাহলে হু কথাটা কার জন্য এসছে? এই বয়ের জন্য এসছে। মানে বয় সম্বন্ধে কিন্তু সেন্টেন্সটাতে পূর্বে উল্লেখ করা হলো, এবং তার সম্বন্ধে নেক্সট টাইম বলার ক্ষেত্রে এই হু প্রোনাউনটা ইউজ করা হলো। আর এই হু প্রোনাউনটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। এখন আমাকে জানতে হবে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, একটু দেখে নাও। হু, হুম, এই WH ওয়ার্ডগুলো দেখো, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো সব হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের একটা সেন্টেন্সে দু রকম কাজ। প্রথম কাজ হচ্ছে পূর্বে উল্লিখিত নাউনকে নির্দেশ করা এবং তার সাথে একটা সম্বন্ধ তৈরি করা। যেমন এখানে দা বয়ের জন্য হু কথাটা এসছে, তাই না? দা বয়কে নির্দিষ্ট করে বলছে। আর একটা কাজ হচ্ছে দুটো বাক্যকে, মানে দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়া। দেখো দুটো সেন্টেন্স কিন্তু, এই যে আই নো দ্য বয় কেম হেয়ার, দুটো আলাদা আলাদা পার্টকে জুড়ে দিল কে? এই রিলেটিভ প্রোনাউনটা, একটা রিলেশন তৈরি করে দিল। দুটো কাজ, পূর্বে উল্লিখিত নাউনের জন্য আসলো, আর একটা কি দুটো সেন্টেন্সকে জুড়ে দিল। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য গার্ল, এ গার্ল হচ্ছে নাউন। এবার এর জন্য কি আনবো আমরা? এখানে কিন্তু হু আনবো না, এটারও কিছু ডিটেলস বিস্তারিত ব্যাপার আছে, সেটা তোমাকে নেক্সট ক্লাসগুলোয় বলবো। জাস্ট এই জায়গাটা জেনে নাও, দিস ইজ দ্য গার্ল, এখানে আমি হুজ ইউজ করবো, WHOSE, হুজ, যার সিস্টার ইজ ইল। বোঝা গেল? দিস ইজ দ্য গার্ল হুজ সিস্টার ইজ ইল, মানে এটা হচ্ছে সেই মেয়েটা যার বোন অসুস্থ। এই যে হুজ কথাটা কার জন্য আসলো? এই গার্লের জন্য আসলো, এবং হুজ কথাটা এখানে দুটো সেন্টেন্সকে কিন্তু জুড়ে দিল, তাই না? এখানে দেখো জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো। দ্য গার্ল, এখানে যদি বলি হু সিস্টার, জিনিসটা না, দেখো এখানে আগেরটাই কি ছিল? এখানে কিন্তু এই যে WH ওয়ার্ড দিয়ে যে হু কথাটা, তারপরে দেখো একটা ভার্ব চলে এসেছিল, কিন্তু এখানে কিন্তু হুজের পরে ভার্ব নেই। এখানে কিন্তু আমি যদি হু বসাই, আমাকে তারপরে একটা ভার্ব প্রয়োজন আছে, নেই। দেখো তারপরে সিস্টার, একটা নাউন চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমি হু ইউজ করতে পারবো না, হুজ ইউজ করব। এটা একটু নোট করে নাও। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, দ্য ম্যান ইউ মেট ইজ ইন্টেলিজেন্ট, এখানে আমি হুম ইউজ করব, WHOME, হুম প্রোনাউনটা ইউজ করব, রিলেটিভ প্রোনাউন। এখানে কেন হুম হলো? তাহলে দেখো প্রথমবার আমি হু বসালাম, নেক্সট টাইম আমি হুজ বসালাম। এখানে কিন্তু হুজ কেন বসালাম? এই গার্লের কিন্তু সিস্টার, মানে গার্লের সাথে সিস্টারের কিন্তু একটা সম্পর্ক আছে, তাই এখানে হুজ সিস্টার। এখানে দেখো ম্যানের সাথে কিন্তু তোমার কোনো সম্পর্ক নেই। এই যে দ্য ম্যান হুম ইউ মেট, সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে জানো? দ্য ম্যান হুম ইউ মেট ইজ ইন্টেলিজেন্ট, মানে দ্য ম্যান, যার সাথে তুমি কি করেছো, যার সাথে তুমি সাক্ষাৎ করেছো, মেট মানে সাক্ষাৎ করা, ইজ ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমানটা কে? তুমি বুদ্ধিমান না, এই ম্যান বুদ্ধিমান, মানুষটা বুদ্ধিমান, যার সাথে তুমি সাক্ষাৎ করেছিলে, যার সাথে। সেক্ষেত্রে দেখো এখানে হুম ইউজ করব, এখানে আমি কিন্তু হুজ ইউজ করব না। হু কোথায় ইউজ হয় আমি একটু আগে বললাম, হুজ কোথায় হয় বললাম। এখানে গার্লের সাথে সিস্টারের একটা সম্পর্ক ছিল, এখানে ম্যানের সাথে কিন্তু ইয়ের কোনো সম্পর্ক নেই। এখানে এই ম্যান সম্বন্ধেই হুম কথাটা এমনভাবে দেখো সেন্টেন্সটার মধ্যে আসছে, যেখানে তোমাকে হুম ইউজ করতে হবে। নেক্সট এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য শু ড্যাশ আই ওয়ান্ট, এটা হচ্ছে সেই শুটা, আমি চাই। আমি চাই হবে যেটা আমি চাই, যেটার জন্য আমি হুইচ বসাবো। দেখো WHICH, হুইচ। এই হুইচ রিলেটিভ প্রোনাউনটা আমরা জড়বস্তু, এই যে শুজ জড়বস্তু, তো জড়বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করব হুইচ। দিস ইজ দ্য হাউস দ্যাট, THAT, দ্যাট রাকেশ বিল্ট, এটা হচ্ছে সেই বাড়িটা যেটা রাকেশ তৈরি করেছিল। তাহলে দ্যাট আমি এখানে কিন্তু এই হাউস জড়বস্তু, সেক্ষেত্রে ইউজ করলাম। ঠিক আছে, হুইচ দ্যাট এগুলো কিন্তু আমরা জড়বস্তু
অথবা কিছু ক্ষেত্রে এগুলোর কিছু আলাদা আলাদা ইউজ আছে, সেগুলো তোমাদের কাছে আমি আগামী দিনে নিয়ে আসবো। নর্মালি বুঝে রাখো দ্যাট কথাটার মধ্যে দিয়ে তুমি এই জড়বস্তু কিংবা কিছু ক্ষেত্রে কিছু মানে প্রাণীর ক্ষেত্রেও কিন্তু ইউজ হয়, যেমন ক্যাট, দ্যাট ইজ এ ক্যাট, সেক্ষেত্রেও কিন্তু ইউজ হয়। এখন তুমি জাস্ট জিনিসগুলো বুঝে নাও যে কোথায় জিনিসগুলো বসছে। দিস ইজ দ্য ম্যান ড্যাশ সেভড মাই লাইফ। তাহলে এটা হচ্ছে সেই মানুষটা যে সেভড মাই লাইফ, যে আমার জীবন সেভ করেছিল, মানে রক্ষা করেছিল। এখানে আমি কি ইউজ করব? দিস ইজ দ্য ম্যান হু সেভড মাই লাইফ। দেখো এই সেন্টেন্সটা একদম প্রথমটার মতো, এই যে দ্য বয়, তারপর হু লিখলাম, হু এর পরে দেখো একটা ভার্ব রয়েছে, এখানেও দেখো হু এর পরে এই যে সেভড, এটা একটা ভার্ব কিন্তু। তো সেক্ষেত্রে আমি কিন্তু ভার্বকে পেয়ে গেলে আমি কিন্তু হু বসাতে পারি, কিন্তু তাছাড়া অন্য কিছু থাকলে সেগুলো আমি বললাম, আশা করি বুঝতে পেরেছো। দিস ইজ দ্য ম্যান হু সেভড মাই লাইফ, তাহলে ম্যানের জন্য হু কথাটা আসলো। তার মানে এই রিলেটিভ প্রোনাউন তার পূর্বে উল্লেখিত নাউনটার জন্য আসছে, তাকে নির্দিষ্ট করে বলছে, তাকে নির্দেশ দিচ্ছে এবং দুটো সেন্টেন্সকে জুড়ে দিচ্ছে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। আশা করি তিনটে প্রোনাউন আমি যেটা বোঝালাম বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে নিচে ডেসক্রিপশন বক্সে, আমি তোমাদেরকে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করো। আগামী দিনে যাতে আরও ভালো ভালো ইংলিশের ক্লাসগুলো নিয়ে আসতে পারি, পরপর ক্লাসগুলো করে যাও, শেষ পর্যন্ত করে যাও, দেখো তোমার ইংলিশের ভিত একদম মজবুত হয়ে যাবে। আগামী দিনে সরকারি চাকরির ক্ষেত্রে অন্তত ইংলিশ সাবজেক্টটা নিয়ে কোনো সমস্যা হবে না। 100তে পরীক্ষা হলে যে 25 নম্বর তোমার ইংলিশ থেকে আসবে, তোমাকে যে রাইটিংয়ের পার্টটা যে দেবে সেখানে তোমার কোনো সমস্যা হবে না এবং ইংলিশে তুমি দক্ষ হয়ে যাবে। এই জন্য একদম বেসিক টু অ্যাডভান্স, এমন না একদম মানে অ্যাডভান্স লেভেল থেকে পড়ানো শুরু করেছে তা কিন্তু না, একদম বেসিক থেকে ক্লাসগুলো চলছে। পরপর ক্লাসগুলো করো, দেখো নিজেদের উন্নতি অটোমেটিক হবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।